ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ শুরু হয়েছে। সকাল 8:30টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের জড়ো হন। নেতারা জানান, শান্তিপূর্ণভাবে লং মার্চ অনুষ্ঠিত হবে। লং মার্চকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ছাড়াও দলীয়ভাবে স্বেচ্ছাসেবক কাজ করবে। তারা আশা করছেন লং মার্চকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম হবে। আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? দর্শক, এবারে লং মার্চের সবশেষ খবর জানাতে সরাসরি যাব সহকর্মী আবু সাইদ অপুর কাছে। তিনি আছেন বিএনপির ৩ সংগঠনের লং মার্চের সাথে। অপু, বিএনপির ৩ সংগঠনের লং মার্চের এখন কি অবস্থা? তার কি আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছেন? সবশেষ পরিস্থিতি আমাদের জানান। দেখুন শাহিলি, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে একটা বিষয় জানাতে চাই। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই 3টি দলে কিন্তু ভারতের আগ্রাসনের প্রতিবাদে এবং আপনার সেই ভারতের মাটিতে হাইকমিশনে আগুন এবং সেখানকার বাংলাদেশের পতাকা অবমাননা, এই সব কিছু মিলে এবং বাংলাদেশের রাষ্ট্রের অভ্যন্তরে যেসব ঘটনা সেই ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্নভাবে মিথ্যাভাবে প্রচার করছে, সেটার প্রতিবাদে কিন্তু আজকে এই বিএনপি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে আগরতলার উদ্দেশ্যে কিন্তু লং মার্চ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি কিন্তু এখনও এই লং মার্চের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা যদি আসলে এখানে যে লং মার্চের যে উদ্দেশ্যে যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু অসংখ্য গাড়ি ছেড়ে গেছে এখান থেকে এবং অনেক নেতাকর্মী বিভিন্ন জেলা থেকে আসছেন এবং তাদের প্রত্যাশা একটাই যে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, ভূখণ্ডের স্বার্থে কোনোভাবেই কোনো প্রকার কোনো আপোষ করবেন না, সামনে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আমরা একজন নেতার সাথে একটু সংক্ষিপ্তভাবে একটু জানতে চাই যে আপনাদের আজকে লং মার্চের মূল এজেন্ডা আসলে কি ছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের উদ্যোগে বাংলাদেশের উপরে ভারতের যে নাক গলানো এবং ভারতের দাবিদারী সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা জাতীয়তাবাদী শক্তি ভারতের বিরুদ্ধে অ্যাকশনের জন্য এবং ভারত বিরোধী সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকার জন্য আজকের এই লং মার্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমরা আজকে লং মার্চে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ আপনাকে। গাজীপুরের জেলা যিনি বিএনপির যে সভাপতি তিনি বলছিলেন। এরপরে আমরা একটু আসলে কথা বলতে চাই, একটু রাস্তার এপাশে একটু যেতে চাই, যে এপাশে যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন যে লং মার্চের উদ্দেশ্যে যারা আরও প্রস্তুতি নিচ্ছেন, আমরা একটু সেই বিষয়টা একটু জানার জন্য একটু সামনের দিকে একটু এগোতে চাই। আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু দেখাতে যে এই বিএনপির যে দলীয় কেন্দ্রীয় কার্যালয় রয়েছে তার সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মী এখানে অবস্থান করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমাদের সামনে বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। আমরা একটু জানতে চাই আপনাদের কাছে যে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে যে আজকে যে লং মার্চ শুরু হয়েছে, এই লং মার্চের মধ্য দিয়ে আসলে আপনাদের মূল দাবিটা আপনারা কি পূরণ করতে চাচ্ছেন এবং তাদের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছেন, সেই সম্পর্ক পররাষ্ট্র নীতিতে কতটুকু বজায় থাকবে সে বিষয়টা আপনার কাছে জানতে চাই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু রাষ্ট্র, আসলে কথিত বন্ধু রাষ্ট্র আমরা মনে করি একটা বন্ধুর যে আচরণ হওয়া উচিত, আসলে ভারত তার কোনোটাই রাখেনি। আমাদের সাথে তাদের শিক্ষা বৈষম্য, তাদের বাণিজ্য বৈষম্য, তাদের সামাজিক বৈষম্য এবং সাংস্কৃতিক বৈষম্য, এগুলোই গত ফ্যাসিস্ট সরকার এই দেশে তারা ভারতীয় বীজ সুদৃঢ়ভাবে এখানে স্থাপন করেছিল। আমাদের মেসেজ এটাই, আমরা বলতে চাই এটাই, সেই
শিকড়, সেই সাম্রাজ্যবাদের শিকড় আমরা উপড়ে ফেলতে চাই। আমার তারেক রহমান, জনাব আমাদের তারেক রহমান আমাদের নেতা, উনি এই মেসেজটাই দিচ্ছেন রোড মার্চের মাধ্যমে। আমরা এটাই সারা বিশ্ববাসীকে জানাতে চাই, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্র কারো তাবেদারি করবে না। আমিনুল হক আমাদের মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, ওনার নেতৃত্বে আমরা ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার এবং ভারতের যে আগ্রাসন সেটি থেকে যেন বেরিয়ে আসতে পারে। আর পাশাপাশি ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে অনেক নেতাকর্মী এসেছেন, তারা কিন্তু ইতিমধ্যে রওনা হয়ে গেছেন লং মার্চের উদ্দেশ্যে। এবং আমরা সকাল থেকে দেখেছি গাড়ির যে বহর, গাড়ির যে মানে স্বতঃস্ফূর্ত যে সমর্থন নেতাকর্মীদের, সেটি আসলে দেখার মতো। এবং বিগত 16 বছরের ইতিহাসে বিএনপির এরকম ধরনের লং মার্চের আর কখনো দেখা যায়নি। তো সব কিছু মিলে সাহেলি এটাই ছিল আমার কাছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় যে রয়েছেন মানে পল্টন, সেখান থেকে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে আমরা যুক্ত হয়ে জানাতে পারবো যে লং মার্চের আসলে যারা যারা গেছেন এবং তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটি হয়তো সময় বলে দেবে। তো সাহেলি এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন অপু, জানাচ্ছিলেন লং মার্চের সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে রাতভর ফেরি চলাচল বন্ধ থাকার পর সকালে চালু হয়েছে। রাতে মাঝ নদীতে 70টি যানবাহন নিয়ে আটকা পড়ে ছোট বড় 4টি ফেরি, ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে অনেক যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীদের। ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে গতকাল সন্ধ্যা থেকে 3টি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত 11টার দিকে কুয়াশার মাত্রা তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে থাকে। রাত 12:30টার দিকে ফেরি চলাচলের চ্যানেলের বিকনপাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে 3টি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। তবে সকাল 9টার পর আবারও ফেরি চলাচল শুরু হয়। বরিশালের মুলাদীতে থামছে না নয়া ভাঙ্গুনি নদীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে 200-র বেশি ঘরবাড়ি, রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি। অবাধে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বলছে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে এলাকাবাসী, শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ডকে নিয়ে অচিরে ভাঙন রোধে কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মুলাদী প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব এর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশাল মুলাদীর নয়া ভাঙ্গনি নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের বহু মানুষ। গত কয়েকদিনের ভাঙনে উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ পূর্ব কাজিরচর গ্রামের প্রায় 1.5 কিলোমিটার সড়ক ও 150 বছরের প্রাচীন মাজার নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন থেকে বাঁচতে এরই মধ্যে কয়েক শত ঘরের বাসিন্দারা তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আর গ্রাম 2টা বিলীন হয়ে গেছে। আর মাজারের জন্য অনেক চেষ্টা করছি যে নদী ভাঙ্গলের জন্য, আর গোপনে গোপনে বালি উঠে যায়। মানে হঠাৎ করে ভাঙে যাওয়ার পর আমার যাবার মতো স্থান নাই। আমাদের এখানে পরিবারগুলো সব সরে যাইতেছে, নদী ভাঙ্গলের কারণে ফসলের জমিগুলা নষ্ট হয়ে যাইতেছে। ভাঙন রোধে সরকারি কোনো পদক্ষেপ না থাকায় খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটাচ্ছেন নয়া ভাঙ্গনি নদী পাড়ের মানুষ। নদী পাড়ের মানুষ বলছেন, প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ীদের অবাধে বালু উত্তোলনের ফলেই ভাঙন থামছে না। বালুর কারণে বালু নিতে আছে কাটিয়া, এর লাগে আমরা এখানে একটু সরকারি সাহায্য চাই। আমাদের জমি জমা সব ভাঙ্গে নিতে আছে, এর জন্য আমরা কোনো বরাদ্দ তা কিছু হয় না, সমাধানে যায় না, কেউ ফিরিয়ে আরে না। এই বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। ছোট প্রায় 100 মিটারের মতো ভাঙন শুরু হয়েছে, সেটা আমরা পরিদর্শন করেছি। আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে এই বিষয়টি রিপোর্ট করেছি, তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি।
ব্রাহ্মণবাড়িয়ায় পেঁয়াজের বাম্পার ফলনে খুশি কৃষকরা। শীতকালীন সবজির পাশাপাশি নতুন ফসল হিসেবে পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছে তারা। কৃষি বিভাগ বলছে পেঁয়াজ লাভজনক ফসল হওয়ায় পেঁয়াজ চাষে নতুন কৃষকরা এগিয়ে আসছে। আগামীতে আরও বাড়বে এই চাষির সংখ্যা। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। দেশে পেঁয়াজ ঘাটতি মোকাবেলায় যখন আমদানিতে ঝুঁকছে ব্যবসায়ীরা, তখন ব্রাহ্মণবাড়িয়ায় কম খরচ ও স্বল্প পরিশ্রমে অনেকেই পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছে। শীতকালীন সবজির পাশাপাশি নতুন ফসল হিসেবে পেঁয়াজ চাষ করে ভালো ফলন পেয়েছেন চাষিরা। পেঁয়াজের আবাদ বৃদ্ধি করতে এবছর কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের প্রণোদনা ও পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমদানি নির্ভরশীল না হয়ে দেশে আমরা নিজেরা চাষ করতে পারি, চাষাবাদ করতে পারি, এজন্য সরকার অনেক হেল্প সহায়তা আমাদেরকে করতেছে। আবহাওয়া ভালো থাকায় পেঁয়াজের গুণগত মান ভালো ও সংরক্ষণও করা যাবে অনেক দিন। বাজারে পেঁয়াজের দাম প্রত্যাশামতো হওয়ায় খুশি চাষিরাও। আগে আমি অন্য সবজি চাষ করতাম, এখন অফিস থেকে পরামর্শ দিছে পেঁয়াজ করার জন্য পেঁয়াজ করতেছি, পেঁয়াজ করে লাভবান হয়েছি। 2 কার্নিকে পেঁয়াজ করছি। ফলন খুব ভালো, বাম্পার ফলন খুব ভালো হয়েছে, ভবিষ্যতে আরো বেশি করব। পেঁয়াজ চাষে উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ইতিমধ্যে কৃষকদেরকে পেঁয়াজের উপরও বিভিন্ন ভর্তুকি এবং প্রণোদনা দিয়ে যাচ্ছে এবং আশেপাশে কৃষকরা এটা দেখে বেশ উদ্বুদ্ধ হয়েছে। সামনের বছরগুলোতেও কিন্তু এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধি পাবে। এর ফলে কিন্তু আমাদের বিদেশ নির্ভরতা কিছুটা হলে কমবে। সামনের বছরগুলোতে আমরা চেষ্টা করব গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের এরিয়া বৃদ্ধি করতে। এবছর জেলায় 355 হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও তা ছাড়িয়ে গেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর আলমদিনা নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থলে আবুল কালাম নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 জন। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার আনুমানিক ভোর 4টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুন্সিগঞ্জ এলাকার গ্রিনলিফ সিএনজি ফিলিং স্টেশন এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদিন জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নোয়াখালীতে আওয়ামী লীগ ও পুলিশের যোগ সাজসের গুলিতে আলোচিত 7 মার্ডারের একজনকে আদালতের নির্দেশে 10 বছর 11 মাস 22 দিন পরে সজীবের লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নয়ন গাজী পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিল উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক মইনুল হোসেন। আরও উপস্থিত ছিলেন জামাতের পৌরসভার আমির মোশাররফ হোসেন সহ জামাত সহ শিবিরের নেতাকর্মী। লাশ উত্তোলন শেষে নিহত সজীবের 124টি হাড় ও একটি পিতলের বুলেট পাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম। জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মাহমুদ ইশতিয়াক ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শামিমা সুলতানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন সহ আরও অনেকে। পরে উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও কৃষকদের মাঝে চারা ও বীজ বিতরণ করেন।
গাজীপুরের কাপাসিয়ায় গ্রাম বাংলা ফাউন্ডেশনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার উপজেলার বাড়িসাব ইউনিয়নের নরোত্তম উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তাহের মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাড়িসাব ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করেন নরোত্তম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাকিল হাসান হৃদয় সহ আরও অনেকেই।